নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সার্থকের সাথে তো সুধার ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর সার্থকের ব্রেসলেটটা হাত থেকে খুলে পড়ে যায়। সুধা যখন ওনাকে ডাকে যে শুনুন আপনার ব্রেসলেটটা, তখন সুধা সার্থকের মুখটা দেখে ফেলে। দেখে তো সুধা খুব ভয় পেয়ে যায়, ঘোমটা টেনে মুখটা ঢেকে নেয় যে সার্থক এখানে। তখন সার্থক আসে পেছন থেকে, বলে কিছু বলছিলেন। তখন ব্রেসলেটটা হাতে দিয়ে দেয় সুধা কোনো কথা না বলে। তখন সার্থক বলে কি অবস্থা মহিলা রে বাবা, এরকম ভাবে দিচ্ছে। তখন থ্যাংক ইউ বলে চলে যায়। তারপরে কিছুক্ষণ পর সার্থক ভাবে যে কেমন একটা চেনা চেনা লাগলো, হতে পারে হয়তো চেনা শহরে এসেছি তাই হয়তো চেনা লাগছে। ওদিকে লুকিয়ে আড়াল থেকে দেখতে থাকে সুধা, মনে মনে বলে হে ভগবান, সার্থকের সাথে তুমি আমার সামনাসামনি কেন করালে? আমি আমার যে ওই বিশ্রী স্মৃতি, ওই ভয়াবহ স্মৃতিগুলো সব ভুলে যেতে চাই, আর ওনাকে আমার সামনে করো না। তখন মনে মনে বলে আমি ভয় বা পাচ্ছি কেন? ভগবান তো আমার জীবনে এমন একজনকে পাঠিয়েছে যে আমাকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করে, তাহলে আমি আজকে ভয় পাচ্ছি কেন? না, ভয় পাবো না। আর এদিকে দেখা যাচ্ছে ফন্টে তো বরের বেশে দোয়েলের সাথে দিব্যি বিয়ে করে যাচ্ছে। বিয়ের সমস্ত রীতিনীতি শুরু হয়ে গেছে। জেঠিমা দোয়েল এরা সবাই ভাবছে মনে হয় সমুদ্র আছে, কিন্তু ওরা তো জানে না যে সমুদ্রের বেশি ওখানে ফন্টে আছে। আসলে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় আর কি। এদের সাথেও ঠিক তাই হচ্ছে। এদিকে জেঠিমা বলে যেরকম আজব শ্বাস সেজে এসছে কেন সমুদ্র? তখন সমুদ্রকে বলে বাবা, তুমি এরকম ঝালর লাগিয়ে এসছো কেন? বাঙালি বিয়েতে তো এরকম মুখের মধ্যে ঝালর লাগিয়ে আসে না, তোমার তো চাঁদপানা মুখটা দেখাই যাচ্ছে না। তখন আলাদা রকম গলা করে বলে আর কি ফন্টে, যাতে ফন্টে চিনতে না পারে, সেই কারণেই তো এসছি। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো বাবা বসো। তখন আবার বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয় জেঠিমা। জেঠিমা দোয়েলকে চুপ করে বলে দেখছিস সমুদ্র কেমন ভয় পেয়ে গেছে, ও তো জানেই না যে এই বিয়ের খবর ফন্টের কানে তো কেউ তোলেইনি। এখন সবাই দেখবে যে সবার কানে ওঠার আগেই তুই বসু মল্লিক বাড়ির বউ হয়ে গেছিস। মা মেয়ে তো দুজনেই খুব আনন্দ করছে। দোয়েল এদিকে মনে মনে ভাবছে কিন্তু সমুদ্রের গলাটা আলাদা রকম লাগলো কেন, মনে হচ্ছে যেন আমি ফন্টের গলা শুনলাম। দোয়েল তখন বলে না না, এটা সমুদ্রই হবে। কি করে ফন্টে হবে? তবে ফন্টে যখন জানবে যে আমি সমুদ্রকে বিয়ে করে নিয়েছি তখন যে কি হবে ভগবানই জানে। ফন্টে তখন মনে মনে বলে খুব তো আমাকে লুকিয়ে বিয়ে করতে যাচ্ছিলে, অত কি সহজ? আজকে তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। এদিকে এবার সিঁদুর দানের মুহূর্ত চলে আসে। সিঁদুর দিয়ে দেওয়া হয় ফন্টের হাতে। ফন্টে সিঁদুর পরাতে যাবে, এদিকে সুধা মনে মনে বলে এ কি, সমুদ্র তো কখন চলে গেছে, দোয়েলের এটা কার সাথে বিয়ে হচ্ছে? তখন চলে আসে সুধা সেখানে, বলে দাঁড়াও, এই বিয়ে হতে পারে না। এদিকে তো চ্যাটার্জি বাবু ঠাম্মিকে বলছে যে দেখুন, আমি বুঝতে পারছি যে আপনার শরীরের অবস্থা ভালো নয়, কিন্তু এখানে যা হলো তারপরে কিন্তু আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব নয়। আর আজকে যা ঘটনা ঘটলো এই জিনিসটা কিন্তু ভোলাও আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য এর পরিপ্রেক্ষিতে আমি কিন্তু ঠিক বুঝে নেব, এই অপমানের হিসেব কিন্তু আমি কোনো না কোনো সময় ঠিক বুঝে নেব আপনাদের কাছ থেকে। এটা শুনে তো ঠাম্মি খুব ভয় পেয়ে যায়। মোনালি মনের মা তো খুব হাসাহাসি করছে। তেজের বাবা বলে দেখুন, এমন তো নয় যে এখানে কেউ আপনাদেরকে ইচ্ছে করে ডেকে অপমান করেছে। সত্যি সত্যি তো এই বাড়ি থেকে চাওয়া হয়েছিল যে সমুদ্রের সাথে বিয়েটা হোক, মা তো এটাই চেয়েছিলেন। কিন্তু এই লাস্ট মুহূর্তে যে এরকম ঘটনা ঘটে যাবে এটা তো আমাদের কারোরই জানা ছিল না, তাই না? তেজ বলে সমুদ্র তো বাচ্চা ছেলে নয়, ও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। তখন চ্যাটার্জি বাবু বলে তাই নাকি? তাহলে তো বিয়ে ঠিক করার আগে এই সমস্ত বোঝাপড়া সমুদ্রের সাথে করে নেওয়াটা আপনাদের উচিত ছিল। আমার মেয়েকে ডেকে এনে অপমান করার আগে এই সমস্ত কিছু আপনাদের ভাবাটা উচিত ছিল। তেজের মা বলে ছোট মুখে একটা কথা বলছি মা, ক্ষমা করবেন মার্জনা, কিন্তু আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে মা, সেটা আপনার জেদ, অহংকার আর একগুঁয়েমির জন্যই। জ্যোৎস্নাও তখন বলে জোর করে যদি কিছু করার চেষ্টা করা হয় তাহলে এটাই হয় যেটা আজকে হয়েছে। ঠাম্মি তো চুপ করে থাকে। এরপর আসে মেজমা, বলে এবার আপনি বুঝতে পারছেন তো মা, আপনার শাসন অনুশাসন দিয়ে জোর করে আপনি কাউকে এইভাবে আটকে রাখতে পারবেন না। আর যদি সেটা চেষ্টাও করেন তাহলে অত্যন্ত অন্যায় করা হবে। এদিকে তো ফন্টে মনে মনে বলছে এই সুধাকে এখনই আসতে হলো, ভগবান তুমি সবসময় আমাকে লাস্ট বলে কেন আউট করে দাও বলো তো। মন্দিরে তো এদিকে পাড়ার বউরাও চলে আসে, বলে কি লক্ষ্মী তুমি এখানে? ও তার মানে খবরটা ঠিকই পেয়েছিলাম, তুমি লুকিয়ে লুকিয়ে এখানে মেয়ের বিয়ে দিচ্ছ। এদিকে তো সুধা বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে। কাউকে কিছু না জানিয়ে তুমি বোনের এইভাবে বিয়ে দিয়ে দিচ্ছিলে, তাও আবার লোক ঠকিয়ে। ছি জেঠি, এটা তোমার কাছ থেকে একদম আশা করা যায় না। তখন সেখানে বিচ্ছু আসে। বিচ্ছু এসে মনে মনে বলে যে এ কি, ঝিনুক তো অনেক আগেই সমুদ্রকে নিয়ে পালিয়ে গেছে, তাহলে এখানে বরের বেশে কে আছে? বিচ্ছু তো অবাক হচ্ছে। জেঠিমা তো ওইদিকে সুধাকে বারবার বলছে যে ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি সুধা, তুই একদম এখানে আটকাতে আসবি না বিয়ে। সুধা বলে যেটি তুমি অলরেডি অনেক খারাপ কাজ করে ফেলেছো, এখন আর কোনো খারাপ কাজ করতে আমি তোমাকে দেব না। সুধা তখন পুরোহিতের কাছে যায়, বলে পুরোহিত কাকা বিয়েটা বন্ধ করো, এই বিয়ে হবে না। পাড়ার লোকজন বলে কি রে, তোদের এত লুকোচুরি কিসের সব ব্যাপারে?
সুধা তখন বিচ্ছুকে ডেকে বলে, মনে হয় বরের বেশে ফন্টেদা আছে, আমাদের এটা বোঝা উচিত ছিল যে ফন্টেদা এত সহজে ব্যাপারটাকে ছেড়ে দেবে না। এবার যদি সবাই জেনে যায় যে ওটা ফন্টেদা, তাহলে কিন্তু দোয়েলের বদনাম হবে। বিচ্ছু বলে, তুই কথা বল সুধাদি, ফন্টেদাকে এখান থেকে বুঝিয়ে বের কর। তখন সুধা চলে যায় ফন্টের কাছে। ফন্টেকে গিয়ে বলে, ফন্টেদা জেদ করো না, উঠে পড়ো এখান থেকে। বলে, আমি বিয়ে করবোই সুধা। এদিকে তো জেঠিমা আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, মানে সে বিয়ে দেওয়াবেই, কোনো কথা শুনবে না কারো। পাড়ার লোককে চিৎকার করে বলে, জেঠিমা দেখুন দেখুন, আমার মেয়ের সাথে কেমন হিংসে দেখুন, সবকিছুতে বাধা দিতে আসবে। কেন রে, আমার মেয়ের সাথে তো হিংসে কিসের, এখন আমার মেয়ের বিয়েতে বাধা দিতে এসেছিস? এইভাবে অনেক কথা চিৎকার করে বলতে থাকে জেঠিমা। ও, তোর নিজের বিয়ে ভেঙে গেছে বলে তুই আমার মেয়ের বিয়েতে বাধা দিচ্ছিস, তাই তো? জেঠিমা তো অনেক উল্টোপাল্টা কথা বলছে সুধাকে। এরপর দোয়েল বলে, কি করছো মা তুমি, আমার মেয়ে কেন করছো? সমুদ্র তো বুঝতে পেরে যাবে যে তুমি, তোমার মেয়ে মানে দোয়েল, আমি দোয়েল, ঝিনুক নই। তখন জেঠিমা চুপ করে যায়। এদিকে তো সুধা ফন্টেকে কিছুতেই বিয়ে করতে দেবে না, সমানে বলে আছে, তুমি ওঠো এখান থেকে, বাড়ির কারো অনুমতি ছাড়া এখানে বিয়ে হতে পারে না। এদিকে সুধাকে হাত ধরে টেনে নেয় জেঠিমা, যে কিছুতেই তাকে বিয়ের ওখানে থাকতে দেবে না, দূরে সরিয়ে নিয়ে আসে সুধাকে। এদিকে তো সুধাকে বলে, তুই আমার মেয়ের বিয়েতে বাধা দিতে এসেছিস, আমি কোনোদিনই সেটা হতে দেব না। তুই এটা জানিস যে ওটা ঝিনুক নয়, দোয়েল, আর আমার মেয়েকে তুই বরাবরই হিংসে করিস, এটা আমি ভালো করেই জানি। তাই আজকে এই বিয়ে হতে কেউ আমাকে আটকাতে পারবে না। এরপর তাড়াতাড়ি করে গিয়ে একদম ফন্টের হাত ধরে দোয়েলের মাথায় সিঁদুরটা পরিয়ে দেয় জেঠিমা। সুধা তখন বলে, এটা তুমি কি করলে জেঠিমা? সুধা বলে, তোমাদের লোভে আজকে তোমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। এরপর তো পাড়ার লোকজন বলে, কই দেখি একটু বরের চাঁদপানা মুখটা দেখি। ফন্টে তখন নিজের মুখ দেখিয়ে দেয়, আর জেঠিমারা তো পুরো অবাক হয়ে যায়, এমনকি পাড়ার লোকজনও অবাক হয়ে যায়, দোয়েলও অবাক হয়ে যায়। তখন সুধা বলে, তুমি এবার বুঝলে তো, তুমি নিজে হাতে তোমার মেয়ের কত বড় সর্বনাশ করলে। এদিকে তো ঠাম্মি চ্যাটার্জি বাবুকে বলেই দেয় যে কাননবালা দেবীও কিন্তু এক কথার মানুষ, তাই আজকে এই গজাননের সামনে কোনো আংটি বদল হবে না, সরাসরি বিয়ে হবে। সমুদ্র আজকে তিয়াশাকে বিয়ে করবে। আর এটা শুনে তো বাড়ির সবাই খুব অবাক হয়ে যায়। এদিকে তো সমুদ্র আর ঝিনুক মানে সমুদ্রের বাড়িতে পৌঁছে যায়। ঝিনুক বলে, যাও এবার তুমি ভেতরে যাও, তুমি বাড়ি পৌঁছে গেছো। বলে, না আমি ভেতরে কিছুতেই যাব না। তারপর ঠাম্মি কি কি করছে ভেতরে সবটা বলে ঝিনুককে। ঝিনুক বলে, তোমার ঠাম্মির রাগ আমার দিদির উপর, সেই জন্য উনি জামাইবাবুর থেকে বদলা নিচ্ছেন, আবার এখন তোমার জীবনটা নষ্ট করতে চাইছেন। সমুদ্র বলে, আমি ঠাম্মির কথা কোনোদিনই মানবো না। এই বাড়িতে আর ব্যবসার উপর অধিকার দাদা আর বৌদির, তাই ওদের অধিকার কখনো আমি কেড়ে নেব না। এদিকে তো ঠাম্মি যে সমুদ্র ঢুকলেই সমুদ্রের বিয়ে দিয়ে দেবে তিয়াসের সাথে, এই কথাটা শুনে ফেলে সমুদ্র আর ঝিনুক। ঝিনুক বলে, তোমার ঠাম্মির মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? এদিকে তো ঠাম্মি আবারও কথা দিয়ে দেয় যে আমি এক্ষুনি বিয়ের আয়োজন করছি। তখন চ্যাটার্জি বাবু বলে, আপনি বললে কি হবে, সমুদ্র কি রাজি হবে? সমুদ্র বলে, আমি কিছুতেই তিয়াশাকে বিয়ে করবো না, কারণ তো আমি তোমাকে বলে থেমে যাই। ঝিনুক বলে, আমি বুঝতে পেরেছি, শুধুমাত্র দিদির সাথে বদলা নেবে বলে ঠাম্মি তোমার বিয়ের ব্যবস্থা করেছেন। ঠাম্মিকে আজ আমি কিছুতেই এই অন্যায় করতে দেব না। সমুদ্র বলে, কি করবে তুমি? ঝিনুক বলে, বিয়ে। বলে, কি? বলে, হ্যাঁ, বাড়ির বাইরে দিদি আর বাড়ির ভেতরে এই হিটলার দাদিকে জব্দ করব আমি। বলে, থাকবে আমার পাশে? হাত বাড়িয়ে দেয় সমুদ্রের দিকে। সুধা বলে, জেঠিমা তোমার লোভই আজকে তোমার ছেলে মেয়েদের জীবনটাকে নষ্ট করেছে। এর আগেও তো তুমি বড়লোক বাড়িতে আমার বিয়ে দিয়ে দেখেছো কি অবস্থা হয়েছে, আর আজকে আবারও তুমি তোমার মেয়ের সাথে একই কাজ করতে গেলে। প্রথম বিয়েটা টিকে থাকেনি, দ্বিতীয় বিয়েটা আমার সুখের হলেও একটা মিথ্যের জন্য সেটা আজকে আমার এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তাও তুমি কেন বুঝতে পারছো না যে শুধুমাত্র টাকা দিয়ে নয়, একে অপরের প্রতি ভালোবাসা দরকার একটা বিয়ের জন্যে। উল্টো দিকের মানুষটা ভালো হলে সে কুড়ে ঘরেও সুন্দরভাবে দিন যাপন করতে পারবে। দোয়েল বলে, তুই তো এটাই চেয়েছিলি সুধাদি, যাতে আমি কুড়ে ঘরে থেকে নুন ভাত খেয়ে নিজের জীবন কাটাই, তার জন্য তুই সমুদ্রের জায়গায় ফন্টিতাকে বসিয়েছিস। বলে, না দোয়েল, আমি এমনটা করিনি। তখন জেঠিমা কোনো কথা শোনে না, বলে, ছাড় ছাড় ছাড়, অনেক হয়েছে তোর এই, আর তুই এই সমস্ত আধিক্যতা দেখাতে আসিস না, মিথ্যে সহানুভূতি তুই একদম দেখাবি না। আর বিচ্ছুকে ধরে নিয়ে গিয়ে বলে বলে যে বলতো সমুদ্রের জায়গায় ফন্টে কি করে এলো, নিশ্চয়ই এটা সুধার কাজ। বলে, না মা, সুধাদি যা করেছে আজকে খুব ভালো করেছে। তোমরা আজকে লোক ঠকাচ্ছিলে, তোমরা সমুদ্রকে না জানিয়ে দোয়েলদির সাথে তার বিয়ে দিচ্ছিলে, আর সুধাদি সমুদ্রকে এই বিয়ে থেকে বাঁচিয়েছে। আর রইলো ফন্টের কথা, ফন্টেদা এখানে কি করে এসছে সেটা আমরা কেউ জানি না। এরপরে তো বিচ্ছুকে এক চড় মারে জেঠিমা, আর সুধা দৌড়ে আসে যে, জেঠিমা তুমি এটা কি করছো? বলে, তুই দোয়েলের জীবনটা খারাপ করেছিস না, তোকে এর ফল ভুগতেই হবে। তখন সুধা বলে, ফল আমাকে নয়, তোমাকে আর দোয়েলকে ভুগতে হবে জেঠি, আর যা হয়েছে তার জন্য তোমরা দায়ী। বলে, যত বড় মুখ নয় তো তত বড় কথা, বলে সুধাকে মারতে যায়। তখন সুধা জেঠির হাতটা ধরে নেয়। সুধা বলে, সমুদ্রকে আমাকে বাঁচাতেই হতো, আমি ওনাকে কথা দিয়েছিলাম। তখন জেঠিমা বলে, তুই তোর বরের ভাইকে বাঁচাতে নিজের বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিলি? বলে, আমি ওর জীবন নষ্ট করে দেইনি জেঠিমা, তুমি করেছো।
তুমি নিজের হাতে নিজের মেয়ের জীবন নষ্ট করেছো। তোদের একই বাড়িতে দুই বোনের বিয়ে হলে তোর সাথে যদি সমানে সমানে হয়, তাই জন্য তুই এটা করেছিস। ফন্টে বলে, তুমি আমার জীবনটা নষ্ট করতে যাচ্ছিলে দোয়েল রানী? আমার কাছ থেকে এত এত গিফট নিয়ে আমার সাথে ভালোবাসার নাটক করে তুমি সমুদ্রকে বিয়ে করতে যাচ্ছিলে। বলে, কি হলো? হ্যাঁ, বিয়েটা আমাদের হলো তো? বলে, তোমাকে আমি বর হিসেবে মানি না, আর আমি এই বিয়েটাও মানি না। তখন পাড়ার লোকজন বলে, মানি না কি রে? আমাদের সামনে বিয়ে হয়েছে, আমাদের সামনে সিঁদুরদান হয়েছে, বিয়ে তো তোকে মানতেই হবে। তখন জেঠিমা বলে, শোন কি বলছে, শুনছিস তো পাড়ার লোকজন? সুধা বলে, ওরা তো যা বলছে ঠিকই হয়েছে, যা হয়েছে মায়ের মন্দিরে মায়ের সামনেই হয়েছে, হয়তো মায়ের এই ইচ্ছেটাই ছিল। ফন্টে বলে, সুধা ঠিকই বলেছে, দোয়েল রানী আমার বউ, তাই মানছি না বললে আমি এটা শুনবো না। তখন সুধা ফন্টেকে বলে, শুনো ফন্টেদা, তুমি যেটা করেছো সেটা আজকে অন্যায় করেছো। তুমি আর কাতলাদা মিলে এর আগে অনেক ক্ষতি করার চেষ্টা করেছো আমাদের, আর আজকে যেটা তুমি করেছো এটাও অন্যায়। দোয়েল আমার খুব আদরের বোন, আমি ওর এই সর্বনাশটা কিছুতেই হতে দেব না। বলে, কিসের ঠকানো, কিসের কি সুধা? হ্যাঁ, আমি হয়তো জোর করে বিয়েটা করেছি, কিন্তু আমি এটা হলপ করে বলতে পারি যে আমার থেকে ভালো দোয়েলকে আর কেউ বাঁচতে পারবে না। বসু মল্লিক বাড়ির মতো অত টাকা পয়সা বাড়ি গাড়ি আমার নাই থাকতে পারে, কিন্তু আমার একটা মন আছে, আপনার মেয়েকে আমি রানী করে রাখবো। বলে, রানী করে তুমি কোথায় রাখবে? ওই এক কামরার বেড়ার ঘরে? তোমার মতো ভিখারি গুন্ডার বউ আমি কিছুতেই হব না। বলে দোয়েল ওখান থেকে চলে যায়। আর ফন্টে বলে, আমি তোমার জন্য 3 BHK কিনে দেবো দোয়েল। ফন্টেও দোয়েলের পেছন পেছন চলে যায়। পাড়ার লোকজন বলে, সত্যি এই আচার্যি বাড়ির মেয়েদের বিয়ে নিয়ে কম কীর্তন কিন্তু হলো না, আজকে আবার আরেকটা হাঙ্গামা হলো। তবে আমিও দেখবো যে দোয়েল কি করে শ্বশুর বাড়ি না যায়। এদিকে তো জেঠিমা কাঁদতে থাকে, আর ওদিকে ঝিনুক তো বউয়ের বেশে চলে এসছে, এবার সিঁদুরদানের পালা। ঝিনুকের বোঝাপড়া তো নেই, আমি পরে করব। আর তুই আর তোর বোন মিলে যে আমার মেয়ের যে ক্ষতিটা করলি, জন্য তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, জেঠিমা বলে। সুধা তো অবাক হয়ে জেঠিমার দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।